অবশেষে ৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। ৪ জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের। তেল আবিবের হুমকির পর পশ্চিম তীরের শরণার্থী শিবির ছাড়ছেন বাসিন্দারা। ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভুলতে হবে ইউক্রেনকে, জানালেন ট্রাম্প। দেবেন না নিরাপত্তার নিশ্চয়তা। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পুতিনকেও ছাড় দেওয়ার আহ্বান। কেন্দ্রীয় সরকারের ব্যয় না কমালে দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র, শঙ্কা ইলন মাস্কের। ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। অবশেষে কয়েকদিন বিলম্বের পর ৬০০ বন্দীকে ছেড়েছে ইসরায়েল। বুধবার স্থানীয় সময় রাত থেকে তাদের স্থানীয় কারাগার থেকে মুক্তি দেওয়া শুরু হয়। চুক্তি মেনে এদিন ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে ইসরায়েলি ঘোষণার পর পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির থেকে সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে দেখা দেওয়া শঙ্কার কালো মেঘ কেটেছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বন্দী ফিলিস্তিনিদের। কড়া সেনা পাহারায় তাদের পৌঁছে দেয়া হয় অধিকৃত পশ্চিম তীরে। একই দিন ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের মৃতদেহ গ্রহণ করেছে বলে নিশ্চিত করে ইসরায়েল। শনিবার শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। পরবর্তী ধাপের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতির সময় বাড়াতে ও উপত্যকায় ত্রাণ পৌঁছানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের নজিরবিহীন অবহেলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। তারা জানান, শরণার্থী শিবিরের বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দিয়ে সেখানে রাস্তা বানানোর পরিকল্পনা আছে ইসরায়েলের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা DAWN। এই সংস্থার আহ্বানেই গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ICC। এর মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির বিধিনিষেধের নীতি বাতিল করেছেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিবর্তনের ফলে ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন তিনি। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রায় $9,500 কোটি সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। অমানবিক আগ্রাসনে বাইডেনের অন্ধ সমর্থনের বিরুদ্ধে নানা সমালোচনার জন্ম হয়। এবার সেই সমালোচনার পালে হাওয়া দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মার্কিন বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও বা DAWN। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে গাজা যুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সায় দেওয়ার অভিযোগ করেছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইডেন ও তার শীর্ষ কর্মকর্তারা সামরিক, রাজনৈতিক এবং জনসমর্থন দিয়ে গাজায় ইসরায়েলের অপরাধকে সমর্থন দিয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল ও বাড়িগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমা দিয়ে হামলা করা হয়েছে। DAWN নামের এই বেসরকারি সংস্থা গেল মাসে ICCর প্রসিকিউটর করিম খানের কাছে তাদের অনুরোধ দাখিল করেছে। গেল বছর করিম খানই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিশ্চিত করেছিলেন। নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেয়ায় ICC ও প্রসিকিউটর খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বাইডেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মধ্যে ইসরায়েলকে সমর্থনের পথ আরও সহজ করল নতুন মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের
নির্বাচনের সময় চালু হওয়া ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম 20 বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইসরায়েলের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলো কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। এই পরিবর্তনের ফলে ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্টকেও ছাড় দিতে হবে বলে মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে জানান তিনি। এদিন গাজা ইস্যুতে ট্রাম্প বলেন, উপত্যকাটিতে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বুধবার মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। খোলামেলা কথা বলেন ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে। নিজের সিদ্ধান্তের কথা জানান বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে। বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে। জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, জানান হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নেতানিয়াহুকে। চুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী ধাপ কিভাবে এগোবে তাও ইসরায়েলকেই ঠিক করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশের ওপর আরোপিত কর নিয়েও আলোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% কর আরোপ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করবে না তার প্রশাসন। প্রশাসন থেকে আরও কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখনও সেই মেইলের উত্তরে কিছু জানায়নি তাদের খুঁজে বের করা হবে। এদিন ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ছিলেন ইলন মাস্কও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। উল্লেখযোগ্যভাবে ব্যয় না কমালে দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন ধনকুবের ইলন মাস্ক। বৈঠকে এপি, রয়টার্স সহ কয়েকটি বার্তা সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষুণ্ণ হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করে খবর প্রকাশ করলে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের উপর গুরুত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ক হয়ে ওঠেন মধ্যমণি। টেক সাপোর্ট লেখা এক কালো টি শার্ট পরে ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে তার প্রচেষ্টার সাফাই গিয়েছেন। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেন, উল্লেখযোগ্যভাবে ব্যয় না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যদিও এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি। আমরা সরকারকে ধ্বংস করে দিচ্ছি। আমাদের অনেক লোক আছে যারা তাদের কাজ করছে না, অনেক লোক আছে যারা নামে মাত্র আছে, কাজে নেই। আমরা জনবল ও খরচ কমিয়ে দিচ্ছি। ট্রাম্প প্রশাসনে বিশ্বের এই শীর্ষ ধনীর প্রভাব কতটা, হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক যেন ছিল তারই নজিরবিহীন প্রদর্শনী। যদিও মন্ত্রিসভার কোনো সদস্য নন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী হিসেবে তুলে ধরেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বেনামি বা অফ দ্য রেকর্ড উদ্ধৃতি সহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে। মূলত মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল ফর নাথিং, হাউ ট্রাম্প রিক্যাপ্টার্ড আমেরিকা প্রকাশের পর এ মন্তব্য করেন প্রেসিডেন্ট।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে এপি, রয়টার্স সহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মিডিয়া কভারেজ সম্পর্কিত নতুন নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়া সংবাদ সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। 1798 সালের এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের নির্বাসনের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি অভিবাসীদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর কথার সঙ্গে কাজের মিল দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ঝড়ের গতিতে একের পর এক নির্বাহী আদেশে সই করতে থাকেন তিনি। সিকিউরিটির তথ্য অনুযায়ী সম্প্রতি অভিবাসন বিষয়ক কর্মকর্তাদের বাবা মায়ের সঙ্গে আসা শিশু অভিবাসীদের খুঁজে বের করেও নির্বাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে 1798 সালের এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে বিতর্কিত একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এই আইনের আওতায় কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই নির্দিষ্ট কোনো অভিবাসী গোষ্ঠীকে নির্বাসনের সুযোগ পাবেন প্রেসিডেন্ট। মূলত ট্রেন দে আরাগুয়া গ্যাংকে লক্ষ্য করে এই আইন জারি করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সম্প্রতি সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার কারাগারে এই গ্যাং সংগঠিত হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে নতুন নীতি অনুযায়ী 14 বছরের বেশি বয়সী সব অনথিভুক্ত অভিবাসীদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এবং আঙ্গুলের ছাপ জমা দিতে হবে। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের $5000 জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন প্রক্রিয়া মূলত নির্বাসনের তালিকা তৈরির কৌশল হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছে অভিবাসন অধিকার সংগঠনগুলো। অর্জিতা সোয়েজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের আরও থাকছে। চাঁদে পানির অবস্থান শনাক্ত করতে স্যাটেলাইট উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র। পৃথিবীর পানির উৎস সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে বলছেন বিজ্ঞানীরা। যে কোনো যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চায় উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির সামরিক একাডেমি পরিদর্শনকালে এই কথা বলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে কিমের এমন উদ্যোগ রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার একটি সামরিক একাডেমি পরিদর্শন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় যে কোনো যুদ্ধ মোকাবিলায় শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার কথা জানান তিনি। চলতি সপ্তাহে অভিজাত ক্যাডার প্রশিক্ষণের ইলসুং ইউনিভার্সিটি অব পলিটিক্স সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কিম। করোনা মহামারীর পর প্রথমবারের মতো পর্যটকদের জন্য দরজা খুলল উত্তর কোরিয়া। এর মধ্যে প্রবেশ করেছেন একদল বিদেশি পর্যটক। গত 5 বছরে রাশিয়ার একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশি দেশটিতে প্রবেশ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে, যা পিয়ংইয়ংয়ের সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। মহামারী শুরুর পর দ্রুত পর্যটক নিষিদ্ধ, কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ এবং সীমান্ত চলাচল কঠোরভাবে সীমিত করে কিম প্রশাসন। তবে 2022 সাল থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি সীমান্ত খুলে দিতে শুরু করে পিয়ংইয়ং। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু পেপার ওয়ার্ক করেছি। আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই, সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না, এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়সের লিমিট, বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা দেখি যে
শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করি তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি, এবং আমরা সেটি প্র্যাকটিস করব, সে অঙ্গীকারও আমরা শিক্ষার্থীদের কাছে করেছি। এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক, কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।